সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাগলা মসজিদের দান বাক্সে মিলল ২৭ বস্তা টাকা, চলছে গণনা। রুমা সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি, আতঙ্ক। স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করল স্ত্রী। শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, যুবক আটক। ছাতকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি। জনগণ টের পাচ্ছে না, ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে, মন্তব্য নুরুল হক নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাগলা মসজিদের দান বাক্সে মিলল ২৭ বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। ৪ মাস ১০ দিন পর আজ শনিবার সকাল ৭:৩০টায় দান বাক্সগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ৪ মাস ১০ দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়েছে। পরে মসজিদের ২ তলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়। ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ দিন পরে দান বাক্স খোলা হয়েছে। আশা করা যাচ্ছে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। টাকা গণনা কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজ সহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ মোট ২২০ জনের একটি দল অংশ নিয়েছেন। রুমা সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি, আতঙ্ক। বান্দরবান জেলার রুমা উপজেলায় রুমা খাল, প্রাংশা, পায়েন্দু ও রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে গোলাগুলির শব্দ পান স্থানীয়রা, তবে তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না কার সঙ্গে কার গোলাগুলি হয়েছে। রুমা বাজারের ব্যবসায়ীরা জানান, আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। রুমা উপজেলা চেয়ারম্যান উংলা চিংমারমা জানান, কয়েকদিন ধরে রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে। স্থানীয়রা বিকেলে জানিয়েছেন, রুমা উপজেলার পায়েন্দু ইউনিয়ন এবং রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিকেলে তীব্র গোলাগুলি হয়েছে। এলাকাবাসীর ধারণা, গোলাগুলি হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকিচির ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি, তবে বিস্তারিত জানা যায়নি। স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করল স্ত্রী। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। পরে স্ত্রী নিজেও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামে এই ঘটনাটি ঘটে। কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের আজহারুল ইসলামের দুই স্ত্রী, বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্ণা খাতুন। ছোট স্ত্রী ঝর্ণা খাতুন স্বামী আজহারুল ইসলামকে রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। পরে হাত ও পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে দেন। একই সঙ্গে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খান। আজ ভোরে ঘটনাটি জানাজানি হলে তাদের দুইজনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুইজনের অবস্থা অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার মানুষ কুমার জানান, ঝর্ণা খাতুনকে হাসপাতালে ভর্তি করানোর আগেই তার মৃত্যু হয়, আর আহত আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা, যুবক আটক। সাতক্ষীরার শ্যামনগরে এমপি এস এম আতাউল হক দোলনের ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এমপির সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক তথা সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন জানান, রাতে গাড়ি নিয়ে শ্যামনগরের দিক থেকে হায়বাদপুর মোড় হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলার আগে তিনি ওষুধ নেয়ার জন্য শ্যামনগর সদরের একটি ফার্মেসির সামনে নেমে যান, যার ফলে তার ক্ষতি হয়নি। তবে এ ঘটনায়
স্থানীয় সাংবাদিক ও তার সার্বক্ষণিক সফর সঙ্গী মেহেদী হাসান মারুফ আহত হয়েছে। ছাতকে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি। সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারের ইজারা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাতে সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যধারার এক আদেশে ১৪৪ ধারা জারি করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্না। গোলাম মোস্তফা মুন্না স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তাই ওই এলাকার নিরাপত্তার স্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব ক্ষমতা বলে ১৪৪ ধারা জারি করা হয়। জনগণ টের পাচ্ছে না, ব্যাংকগুলো ফাঁকা করে ফেলা হয়েছে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন, সরকার যে ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে তা জনগণ টের পাচ্ছে না। ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব অভিযোগ করে নুরুল হক নূর বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর। প্রতিবাদ সমাবেশে নুরুল হক নূর অভিযোগ করে বলেন, ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে। জনগণ টের পাচ্ছে না, সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে। সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নামে বেনামে শত শত কোটি টাকা ঋণ নিচ্ছেন, এই টাকা বিদেশে পাচার করছেন, যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে। লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে। নুরুল হকের বিরুদ্ধে একটি মামলায় সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এসব গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমরা ভীতু নই। এই সরকারের আমলে বিরোধী দলের নেতাদের নামে এমন শত শত গ্রেপ্তারি পরোয়ানা আছে, জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় নির্বাচনের নামে প্রহসন করছে বলেও মন্তব্য করেন তিনি। কালবৈশাখী ঝড় ও বজ্রপাত, ৭ জেলায় নিহত ১২। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রোববার ৭ জেলায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফলে ২ জন, ঝালকাঠিতে ৩ জন, ভোলার লালমোহনে ২ জন, মনপুরে ১ জন, বাগেরহাটে ১ জন, পিরোজপুরে ১ জন, নেত্রকোনায় ১ জন ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাউফলের তেঁতুলিয়া নদীতে আরও ২ জন নিখোঁজ রয়েছে। নাথান বমের ঘনিষ্ঠ কেএনএফ এর প্রধান সমন্বয়কারী গ্রেফতার। বান্দরবান জেলার শহরতলি শ্যারনপাড়া থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের এক নেতাকে র্যাব গ্রেফতার করেছে। তার নাম চ্যাওসিম বম। আজ রোববার বেলা ৩:৩০টায় এক সংবাদ সম্মেলনে র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল শনিবার রাতে চ্যাওসিম বমকে শ্যারনপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেএনএফ এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেএনএফ প্রধান নাথান বমের ঘনিষ্ঠদের একজন। নাম প্রকাশে অনিচ্ছুক বম জনগোষ্ঠীর বেশ কয়েকজন নাগরিক বলেছেন, চ্যাওসিম বমের শ্যারনপাড়ার বাড়িতে কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান সমন্বয়কারী শামীম মাহফুজের বৈঠক হয়েছিল। ২০২১ সালের শেষ ও ২০২২ সালের প্রথম দিকে এমন বৈঠক হয়। কারো কারো মতে তার বাড়িতেই কেএনএফ এর সঙ্গে জঙ্গি গোষ্ঠী শারকিয়ার চুক্তি হয়েছিল। মাসিক ৩ লাখ টাকার চুক্তিতে জঙ্গিদের কেএনএফ সদস্যরা প্রশিক্ষণ দিচ্ছিল। কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয় গত বছরের মে মাসে। ওই কমিটির সঙ্গে গত ৫ মার্চ দ্বিতীয় দফা বৈঠক হয় বেথেলপাড়ায়। শান্তি আলোচনার মধ্যেই ২ এপ্রিল বান্দরবনের রুমায় সোনালী ব্যাংকে ও পরদিন ৩ এপ্রিল থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ঝটিকা আক্রমণ চালিয়ে ১৭ লাখ টাকা, ২টি লাইট মেশিন গান সহ ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। পাশাপাশি সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরপর ২ উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পর এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের আগে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি বিএনপির। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের আগে দলের আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিএনপি নেতারা জামিনের জন্য আদালতে হাজির হন। এরপর সরকারের আজ্ঞাবহ আদালত তাদের কারাগারে পাঠান। তিনি বলেন, বাকশাল ২ সরকারের জুলুম নির্যাতনে জনগণ কষ্ট পাচ্ছে। দেশে সভা সমাবেশ করার সব সুযোগ সুবিধা শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগই ভোগ করছে। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর এটা করার অধিকার নেই। তারা নির্বাচনী প্রক্রিয়াকে কলুষিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী সন্ত্রাস তার সীমা ছাড়িয়ে গেছে। রিজভী বলেন, গণতন্ত্রের মূল নীতিকে কবর দিয়ে আওয়ামী লীগ দেশকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় মানুষের মন থেকে ঈদের আনন্দের অনুভূতি উধাও হয়ে গেছে। তিনি আরো বলেন, বিশেষ করে এবারের ঈদ মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য নিরানন্দের।